Welcome to my YouTube channel. I am here to discuss a topic. Today's lesson is for class 9 and lesson 9, the poem The North Ship by Philip Larkin. Philip Arthur Larkin was a renowned English poet who had a little but remarkable contribution in English literature. He was born in 1922 and passed away in 1985. His first book of poetry was The North Ship, followed by two novels, Jill and A Girl in Winter. Some of his notable works included Whitsun Wedding and High Windows, The Less Deceived, etc. He was offered the position of poet laureate in 1984, but he declined it. North Ship. Before going to the poem, I want to tell something about the poem The North Ship by Philip Larkin. The poem tells us about the journey lifted by three boats headed to different directions. One of these three ships was equipped to make a long voyage. Three ships were scheduled for west, east and north. All the ships had to face odd and rough situation. The first two ships returned, but one didn't. It went too far into the unforgiving sea. চলো আমরা আগে কবিতাটা একটু পড়ে নিই, তারপর আমরা আবার এটা ডিসকাস করব, এটার টোটাল ডিসকাস করব এবং we will discuss about the summary of the poem and the inner meaning of the poem also. What is the inner meaning of the poem? এটা আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা কবিতাটা আমরা পড়ে নিই। I saw three ships go sailing by. I saw, here I refers to the poet Philip Larkin. I saw three ships go sailing by. আমি তিনটি জাহাজকে দেখলাম, তিনটি জাহাজকে যাত্রা করতে দেখলাম। ওভার দ্য সি, দ্য লিফটিং সি। ওভার দ্য সি, সমুদ্রের উপরে। লিফটিং সি, তার মানে হচ্ছে উত্তাল সমুদ্রে। তাহলে আমি তিনটি জাহাজকে যাত্রা করতে দেখলাম সমুদ্রের উপরে, লিফটিং সি, উত্তাল সমুদ্রে। আমি তিনটি জাহাজকে যাত্রা করতে দেখলাম সমুদ্রের উপরে, উত্তাল সমুদ্রে। And the wind rose in the morning sky. And the wind rose in the morning sky. এবং সকালের আকাশে বাতাস দ্রুত বইতে লাগলো। And one was rigged for a long journey. এবং একটা জাহাজ প্রস্তুত ছিল দীর্ঘ যাত্রার জন্য।
দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটি পশ্চিম দিক পরিবর্তন করল। ওভার দ্য সি, দ্য রানিং সি, সমুদ্রের উপরে, রানিং সি মানে প্রবহমান সমুদ্র। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, তাহলে সমুদ্রের উপরে প্রবহমান সমুদ্র এবং বাতাসের দ্বারা, অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, এবং বাতাসের দ্বারা পুরোপুরিভাবে প্রভাবিত হয়ে, অ্যান্ড ক্যারিড টু আ রিচ কান্ট্রি, এবং একটি সমৃদ্ধশালী দেশে গেল। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দি ইস্ট, অর্থাৎ দ্বিতীয়টি ঘুরল পূর্ব প্রান্তের দিকে। প্রথম জাহাজটি ছিল কি টুয়ার্ডস দ্য ওয়েস্ট, অ্যান্ড দ্য সেকেন্ড শিপ টুয়ার্ডস দি ইস্ট, অর্থাৎ দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দি ইস্ট, দ্বিতীয়টি পূর্ব দিকে গেল। ওভার দ্য সি, দ্য কোয়াকিং সি, সমুদ্রের উপরে কম্পমান সমুদ্রে, কোয়াকিং সি, তাই তো। তার আগে পেয়েছিলাম রানিং সি, প্রবহমান সমুদ্র, কোয়াকিং সি মানে উত্তাল সমুদ্র। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট, উইন্ড বাতাস এটা কী করলো, এটাকে বিস্টের মতন, জন্তুর মতন তাকে ধাওয়া করতে লাগলো। টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, অর্থাৎ তাকে বন্দি দশায় আটক করতে। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দি নর্থ, তৃতীয় জাহাজটি উত্তর দিকে গেল। তাহলে এখানে আমরা দেখতে পেলাম তিনটে জাহাজ। প্রথম জাহাজটি কি হলো, কোন দিকে গেল, পশ্চিম দিকে, ওয়েস্টে। সেকেন্ড শিপ ইস্টে, অ্যান্ড থার্ড শিপ টুয়ার্ডস দি নর্থ, অর্থাৎ উত্তরের দিকে। প্রথমটি গেল পশ্চিম দিকে, দ্বিতীয়টি গেল পূর্ব দিকে, তৃতীয়টি গেল উত্তর দিকে। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি, অর্থাৎ তৃতীয় জাহাজটি উত্তর দিকে গেল সমুদ্রের উপরে, ডার্কেনিং সি মানে তমসাচ্ছন্ন সমুদ্রে। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ, কিন্তু বাতাসের কোনো শ্বাস বেরিয়ে এলো না। অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টলি, তুষারে আবৃত যেটা পাটাতন সেটা ঝকমক করতে লাগলো। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, অনেক উপরে উত্তরের যেটা আকাশ সেটা কালো হয়ে উঠল। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, অর্থাৎ প্রতিকূল দাম্ভিক সমুদ্রের উপরে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূর্বের এবং পশ্চিমের জাহাজগুলো ফিরে এলো। হ্যাপিলি অর আনহ্যাপিলি, সুখে বা দুঃখে। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয়টা আরও দূরে পাড়ি দিল। তৃতীয় জাহাজটি ইন্টু অ্যান আনফরগিভিং সি, অর্থাৎ সেই নিষ্ঠুর বা নিঠুর সমুদ্র গর্ভে। আন্ডার এ ফায়ার স্পেলিং স্টার, অর্থাৎ একটা আগুন ছড়িয়ে দেওয়া তারার নিচে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, কারণ এটি প্রস্তুত ছিল দীর্ঘ যাত্রার জন্য। এটা হলো আমাদের কবিতাটা। এখানে কয়েকটা আমরা ওয়ার্ড মিনিং আমরা একটু দেখে নিই। ওয়ার্ড মিনিং বলতে আমরা প্রথম হচ্ছে রিগড, দ্যাট মিনস বোট অর আ শিপ ইকুইপড ফর এ লং জার্নি, অর্থাৎ দীর্ঘ যাত্রার জন্য সজ্জিত। ক্যাপটিভিটি সেটা ইমপ্রিজনমেন্ট, তাই তো, বন্দিদশা যেটাকে আমরা বলি। আর আমরা এখান থেকে বলতে পারি
আনফ্রুটফুল, যেটাকে আমরা বলতে পারি নিষ্ফলা, ব্যারেন, তাই তো। বলতে পারি ওয়াইড অ্যান্ড ফার, অর্থাৎ দূর থেকে দূরান্তরে, যেটাকে আমরা বলি। আনফরগিভিং, এটা ক্ষমাহীন, হ্যাঁ, অসহ্যকর যেটা। ফায়ার স্পিলিং, অর্থাৎ আগুন ঝরানো। আর আমরা বলতে পারি ডেক, জাহাজের পাটাতন, হ্যাঁ। ডার্কেনিং সি, বললাম যে তমসাচ্ছন্ন সমুদ্র বা অন্ধকারাচ্ছন্ন সমুদ্র বলতে পারি আমরা। এটা গেল আমাদের রিচ কান্ট্রি, তো সমৃদ্ধশালী দেশ। তাহলে এখানে আমরা কি কি পেলাম? দ্য নাম্বার অফ শিপস সেলিং বাই ওয়ার, দ্যাট ওয়াজ, অর্থাৎ দ্য নাম্বার অফ শিপ সেলিং বাই ওয়ার 3, অর্থাৎ এখানে 3টে জাহাজের কথা আমরা পেলাম। তাদের ডিরেকশনগুলো পেলাম, একটা ওয়েস্ট, একটা ইস্ট, আর একটা নর্থ, তাই তো। এখন আমরা আগে এই পোয়েমের সামারি হিসাবে আমরা কি বলবো সেটা আমরা একটু দেখে নিই, তারপরে আমরা আসবো ইনার মিনিং অফ দ্য পোয়েম, তারপরে আসবো আমরা বেশ কিছু কোশ্চেন অ্যান্সারে আসবো। অর্থাৎ কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করলে আমরা আরও বেশি ভালো করে সেই বিষয়টা সম্পর্কে, এই কবিতাটা সম্পর্কে আরও ভালো বুঝতে পারবো। তাহলে এখানে আমি বলতে পারি যে ফিলিপ লার্কিন্স পোয়েম দ্য নর্থ শিপ অ্যাবাউট দ্য জার্নি ইজ অ্যাবাউট দ্য জার্নি অফ লাইফ। তাহলে এটা হচ্ছে কি আমাদের জার্নি অফ লাইফের নিয়ে এই কবিতাটি। লাইফ ইজ আ কন্টিনিউয়াস জার্নি, তাই তো। আমাদের জীবনটা কন্টিনিউয়াস জার্নি, অ্যান্ড ইট ইজ আ কাইন্ড অফ এন্ডলেস জার্নি ব্যাটিং all the obstacles en route. Philip Larkins, we can say Philip Larkins, the North Ship makes a sharp focus on the eternal goal of our towards the meeting of unknown and unseen. বলতে পারি দ্য পোয়েম দ্য নর্থ শিপ হাইলাইটস আওয়ার পয়েন্ট অফ ডিজায়ার্ড গোলস, কি আ মিটিং পয়েন্ট অফ অনওয়ার্ড জার্নি, আ ফরওয়ার্ড জার্নি where perils to invent us. It's a kind of symbolic journey of aspiration that overruns all obstacles. আমরা আসি এবার জাস্ট সিম্পল সামারি, সারাংশটাকে, মূল কবিতাটা আমরা যে কবিতাটা যে পড়লাম সামারিটা কি। দ্য পোয়েম ইজ ভেরি শর্ট, কবিতাটা তো খুবই ছোট, অ্যান্ড বলতে পারি দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইজি, ভাষাটাও সহজ সরল আছে, অ্যান্ড দ্য রাইম অফ দ্য পোয়েম gives the readers a mental satisfaction after reading it. ছন্দটাও কিন্তু পড়ে আমাদের বেশ আনন্দ পাবো আমরা, ছন্দটাও ভালো। The poem states the journey of 3 ships at 3 different destination. অর্থাৎ এই কবিতাতে আমরা দেখছি 3টি জাহাজ 3টি লক্ষ্যে তারা চালিত হলো, 3 দিকে তারা চালিত হলো, এটা আমরা দেখলাম। While the first 2 ships return safely, the third one goes into calamity and meets hazardous ends. প্রথম দুটি জাহাজ যারা পশ্চিমে এবং পূর্বে যাত্রা করেছিল তারা বিভিন্ন বাধা প্রতিকূলতার মধ্যে কী হলো, তারা আবার লাস্টে ফিরে এলো, সুখে বা দুঃখে যাই হোক না কেন। কিন্তু তৃতীয় জাহাজটি সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে সে আরও এগিয়ে গেল। পরে আমরা আসব যে এই বিষয়গুলোর মানেটা কি, আমরা সেটা পরে আসব। এখানে আমরা বলতে পারি 3টে যে জাহাজ পরে আলোচনা করব, কেন 3টে জাহাজের কথা বলা হলো, এর উদ্দেশ্যটা কি, হোয়াট দ্য পোয়েট ওয়ান্টস টু সে, বা হোয়াট ইজ দ্য মেসেজ থ্রু দিস পোয়েম।
হ্যাঁ, বার্তাটাই বা তিনি কী দিতে চেয়েছেন সেটা আমরা পরে আসছি, আলোচনা আমরা করছি। এখন যেটা বলবো যে আমরা চলে আসি যে তিনটে জাহাজের কথা নিয়ে। প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম যে তিনটে জাহাজ তিনটে দিকে যাত্রা করলো, তাই তো? এখানে আমরা বলতে পারবো দ্য থার্ড শিপ is a symbol of aspiration for us. The poem by Philip Larkin is written in first person narrative. তিনি নিজে তার অভিজ্ঞতার কাহিনী এখানে বর্ণনা করছেন। দ্য পোয়েট রোট দ্য পোয়েম অ্যাজ হিজ ওন এক্সপিরিয়েন্স, তার নিজের অভিজ্ঞতার ফসল বলতে পারো তোমরা এটাকে। হি সেড দ্যাট, তিনি কি বলেছেন যে আই স 3 শিপস গো সেলিং বাই। তাহলে এই কথাটার মধ্য দিয়ে আমরা বলতে পারি যে দ্য পোয়েট রোট দ্য পোয়েম অ্যাজ হিজ ওন এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এই কবিতাটা লিখেছেন, তাই তো? আচ্ছা, আর বলতে কি পারে কি, দ্য 3 শিপস বিগেন দেয়ার জার্নি ফ্রম ওয়ান প্লেস ওভার দ্য সি। তিনটে জাহাজই একই স্থান থেকে যাত্রা করলো সমুদ্রের উপরে, ডিফারেন্ট ডেস্টিনেশনে, বিভিন্ন গন্তব্যস্থলে, তাই তো? অর্থাৎ যাত্রা স্থলটা কিন্তু এক। And in the way first quatrain the poet mentioned that one of them goes for a long journey. কবি বললেন যে তাদের মধ্যে একটা জাহাজ, out of 3 one is rigged for a long journey. তিনটে জাহাজের মধ্যে একটা জাহাজ দীর্ঘ যাত্রার জন্য সজ্জিত ছিল। and সেটাই বলা হয়েছে, because of the obstacles the first ship turn towards the west, অর্থাৎ সেটা পশ্চিম দিকে যাত্রা করেছিল। আমরা বলেছি পশ্চিম দিকে যাত্রা করেছিল প্রথম জাহাজটি। and finally it reaches to a rich country, শেষ পর্যন্ত এটি একটা সমৃদ্ধশালী দেশে পৌঁছেছিল, তাই তো? উইথ দ্য হেল্প অফ উইন্ড, বাতাসের সাহায্য নিয়েই সে শেষ পর্যন্ত সমৃদ্ধশালী একটা দেশে পৌঁছেছিল, এটা আমরা বলতে পারি। বিকজ অফ দ্য স্টর্ম দ্য সেকেন্ড শিপ টার্নড টুয়ার্ডস দ্য ইস্ট, এটা কোন দিকে যাত্রা করেছিল? পূবের দিকে যাত্রা করেছিল, তাই তো? এবং এটা বলতে পারি যে ইট ওয়াজ অলসো ডিস্ট্রয়েড বাই দ্য উইন্ড হুইচ হান্টেড দ্য শিপ লাইক আ বিস্ট, অর্থাৎ দ্বিতীয় জাহাজটিকে বাতাস কি পশুর মতন, জন্তুর মতন তাকে কি করেছিল? ঘিরে ধরে রেখেছিল, অবরুদ্ধ করে রেখেছিল, সে এগোতে পারছিল না। দ্য পোয়েট হিয়ার ইউজেস দ্য ইমাজেরি of beast to suggest the power of wind, অর্থাৎ এখানে ক্ষমতাটা বোঝানোর জন্য তিনি এখানে বিস্ট এই কথাটাকে ব্যবহার করেছেন। আর আমরা বলতে পারি দ্য স্ট্রেংথ অফ দ্য উইন্ড হুইচ ওয়াজ ক্যাপটিভেটেড দ্য সেকেন্ড শিপ, এখানে দ্বিতীয় জাহাজটিকে বন্দি করেছিল, সেই কথাটা আমরা বলতেই পারি সেকেন্ড শিপকে। আর কি বলতে পারি? আর বলতে পারি দ্য জার্নি অফ দ্য থার্ড শিপ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, অর্থাৎ বাকি দুটি জাহাজ থেকে তৃতীয় জাহাজটির জার্নিটা সম্পূর্ণ আলাদা। কারণটা কি, কেন আলাদা? ইট টার্ন টুয়ার্ডস দ্য নর্থ, এটি উত্তরের দিকে এগিয়ে চলেছিল। বাট ইট ওয়াজ নট রুইন্ড অর ক্যাপটিভেটেড বাই দ্য উইন্ড। দ্য ডেক্স অফ দ্য শিপ ওয়াজ shining brightly as it was covered with frost, অর্থাৎ বরফে এটা আচ্ছাদিত হয়েছিল, তাই ঝলমল করছিল। আচ্ছা, and finally when all the storm stopped
and the circumstances became calm. The two ships came back either happily or unhappily. অর্থাৎ যখন আবহাওয়া শান্ত হলো, শেষ পর্যন্ত দেখা গেল দুটো জাহাজ ফিরে এলো। সে হ্যাপিলি হতে পারে বা আনহ্যাপিলি ভাবেই হতে পারে, দুটো জাহাজ ফিরে এলো। তাহলে কি হলো? বাকি রয়ে গেল কি? দ্য থার্ড শিপ হুইচ ওয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ। যে জাহাজটি নর্থের দিকে গেছিল সেটি কিন্তু তখনও ফিরে আসেনি। বাট অনলি দ্য থার্ড শিপ, কিন্তু তৃতীয় জাহাজটি ডিড নট রিটার্ন ব্যাক অ্যান্ড ইট ওয়েন্ট টু এ লং আনস্টপেবল জার্নি। তাই তো? আচ্ছা, এটা থেমে থাকেনি, এটা ফিরে আসেনি। It actually emphasizes the concept that the poet wants to emphasize that if we have the inner will to do something, nothing can stop us. অর্থাৎ আমাদের মধ্যে যদি দৃঢ় ইচ্ছা বা সংকল্প থাকে তাহলে কোনো বাধাই বাধা নয়, কোনো বাধাই আমাদেরকে আটকাতে পারবে না আমাদের লক্ষ্যে পৌঁছানো থেকে। অর্থাৎ we can reach our destination, our aim, our goal. We must reach to our goal, to our destination. আমরা অবশ্যই আমাদের যে ডেস্টিনেশন বা যে লক্ষ্য সেখানে কিন্তু আমরা অবশ্যই পৌঁছাতে পারব। তাহলে এখানে বলি, কবি এখানে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে তিনটি জাহাজের যাত্রাপথের কথা বললেন, সেখানে আমরা দেখলাম প্রথম জাহাজটি সেটি বাতাসের সাহায্য পেয়েছিল এবং শেষ পর্যন্ত সেটি একটি সমৃদ্ধশালী দেশে পৌঁছেছিল। দ্বিতীয় জাহাজটি নোঙর করার পরেই তাকে বাতাস এমনভাবে জন্তুর মতন ঘিরে ফেললো যে তাকে বন্দি দশায় আটক করল। শেষ পর্যন্ত যখন আবহাওয়া শান্ত হলো, প্রথম দুটি জাহাজ ফিরে এলো, হ্যাপিলি অর আনহ্যাপিলি। কিন্তু তৃতীয় জাহাজটি ফিরে এলো না। তৃতীয় জাহাজটি আরও সমস্ত বাধা বিঘ্ন বিপদকে অতিক্রম করে সে আগের দিকে এগিয়ে চলল। এটাই হচ্ছে কবিতাটার আক্ষরিক মানে, তাই তো? এরপর আমরা আসি ইনার মিনিংটা কি। না, ইনার মিনিংটা বলতে গেলে আমাদের সমাজেও এইরকম ধরনের মানুষ আমরা দেখতে পাই। এরকম থ্রি টাইপস অফ হিউম্যান বিং আমরা দেখতে পাই, যারা কি করে না, কিছু মানুষ আছে যারা খুব একটা সংঘাত বা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে না গিয়েও তারা সফলতায় পৌঁছে যায়। অনেকে বলে তাদের ভাগ্য নাকি সুপ্রসন্ন, তাই তারা সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যায়। আবার এক ধরনের মানুষ আছে যারা বাধা বিপত্তিতে কি করে, ভয় পেয়ে যায়, তারা তাদের গন্তব্যস্থলে আর যায় না, তারা তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়, ফিরে আসে। কিন্তু আরেক ধরনের মানুষ আছে যাদের মন অর্থাৎ যাদের ডিটারমিনেশন অর্থাৎ যারা দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যায়, তারা কিন্তু কখনোই হার মানে না, কোনো বাধাকেই বাধা বলে তারা মানে না, বাধাকে তুচ্ছ করে, বাধাকে পায়ে মারিয়ে তারা তাদের লক্ষ্যের দিকে অবিচলভাবে এগিয়ে চলে। তাহলে আমাদের সমাজেও আমরা এরকম তিন ধরনের মানুষ দেখতে পাই, প্রথম এবং দ্বিতীয়। বিশেষ করে দ্বিতীয় যারা পায়, অল্পেতেই যারা কি হয়, বাধা বিপত্তিতে ভেঙে পড়ে, তারা তাদের লক্ষ্যে তো পৌঁছাতেই পারে না এবং লক্ষ্যে পৌঁছানোর মতন তাদের দৃঢ় মানসিকতাও থাকে না, তার ফলে তারা কি হয়, হার মেনে নেয়। কিন্তু তৃতীয় যে জাহাজটির কথা বলা হলো, আমাদের সমাজের সেই সমস্ত মানুষের প্রতিভূ যারা সমস্ত বাধা বিঘ্নকে তুচ্ছ করে নিজের লক্ষ্যে অবিচল থেকে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলে এবং শেষ পর্যন্ত তারাই সফল হয়। এই তিনটি জাহাজ আমাদের সমাজের তিন ধরনের মানুষের প্রতিভূ।
রিপ্রেজেন্টেটিভস। আচ্ছা, তাহলে যেহেতু বিষয়টা ইংরেজিতে বাংলা দিয়ে তত বললে হবে না, ইংরেজিতে আমরা যে কথাগুলো বললাম সেটাকে আমরা কি বলবো? এখানে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি দ্য পোয়েট Philip Larkin here compares the three ships with the three types of human beings, and in the same way their journey is compared to the journey of the lives of these three kinds of human beings. তিনটে জাহাজকে তুলনা করা হয়েছে আমাদের সমাজের তিন ধরনের মানুষের সাথে, আর তাদের যাত্রাপথকেও তুলনা করা হয়েছে মানুষের জীবনের অন্তহীন যাত্রাপথের সাথে। বোঝা গেল? দুটো তুলনা এখানে হলো। আর কি বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, অর্থাৎ কবির কথা অনুযায়ী, দেয়ার আর থ্রি কাইন্ডস অফ পিপল, অর্থাৎ তিন ধরনের মানুষ ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে তিন ধরনের মানুষ দেখা যায়। দে স্টার্ট দেয়ার লাইফ টু রিচ দেয়ার গোল, প্রত্যেকেই যাত্রা শুরু করে তাদের লক্ষ্যে, অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যে। বাট টু টাইপস অফ পিপল ফেল টু রিচ দেয়ার ডেস্টিনেশন। কি জন্যে না? ফর বিং রিলাক্টেন্ট টু ফেস লিটল ডিফিকাল্টিজ অ্যান্ড অবস্টাকলস ইন দেয়ার ওয়ে। তাদের যাত্রাপথে সামান্য কোনো বাধা বিপত্তি সমস্যা দেখলেই তারা কি করে? তারা তাদের সংকল্প, তাদের যাত্রাপথের দিকে, তাদের লক্ষ্যে পৌঁছানো থেকে তারা কি করে? নিজেদেরকে সরিয়ে নেয়, গুটিয়ে নেয়, হার স্বীকার করে নেয়, মনে করে এটা আমার জন্য নয়। আমাদের সমাজের এইরকম মানুষ আমরা দেখতে পাই, তাই তো? আর বাট দ্য থার্ড কাইন্ড অফ পিপল, যারা এই তৃতীয় জাহাজটির মতন সেই সম্প্রদায়ের মানুষ, তারা কি করে? আফটার ফেসিং গ্রেট ডিফিকাল্টিজ সাকসেসফুলি অ্যাচিভস দেয়ার গোল। ডিফিকাল্টিজ ক্যান নট স্টপ দেয়ার ওয়ে অফ লাইফ, অর্থাৎ বাধা বিপত্তি কোনো কিছুকেই তাদের জীবনকে আটকাতে পারে না, তাদেরকে সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। শুধু আমাদের সমাজে তিন ধরনের মানুষের কথা কেন বলছি? আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মধ্য থেকেও দেখা যায় কয়েকজন কি করে না, সামান্য পরিশ্রম করেই তারা কি সফলতার দোরগোড়ায় পৌঁছে যায়। কীরকম? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে কি? ইভ্যালুয়েশন, মূল্যায়ন, পরীক্ষার খাতায়। কয়েকজন কি করে? সাজেস্টিভ কিছু করে নিল, ব্যাস পরীক্ষার প্রশ্নপত্রে সেগুলোই পেয়ে গেল, লিখে দিল, ভালো নাম্বার পেয়ে গেল, ব্যাস পাস করে গেল। এইভাবে হয়। দ্বিতীয় আছে কি? তারা পড়তে চায় না, কষ্ট করতে চায় না, কঠিন মনে করে। তারা সহজে ভাবে কি, আমার দ্বারা নয়, আমার দ্বারা এটা হবে না, আমার দ্বারা অঙ্ক হবে না, আমার জন্য ইংরেজি নয়, আমার জন্য বিজ্ঞান নয়, আমার জন্য ইতিহাস নয়, আমার জন্য ভূগোল নয়, কোনোটাই তাদের জন্য নয়। কারণ তারা মানসিকভাবেই দুর্বল। তারা কি করে? তারা সহজেই ভেঙে পড়ে। দে হ্যাভ নো such willingness to overcome the problem. সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার মতন তাদের দৃঢ় মানসিকতা নেই। দে আর নট রেডি টু ফেস এনি প্রবলেম। তারা সেই সমস্যাগুলোর মুখোমুখি হতে ভয় পায়, সমস্যাগুলোকে দেখে তারা ভয় পায়, ভয়ে তারা পিছিয়ে পড়ে, ভয়ে তারা সেখান থেকে তাদের ট্র্যাক চেঞ্জ করে। আর এক ধরনের কি হয়? আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা কোনো কিছুতেই যত বেশি বাধা, সেই সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে তার নিজের লক্ষ্যে পৌঁছে যায়। কারণ তোমরাই তো পরবর্তী আগামী দিনে সমাজের প্রতিনিধিত্ব করবে। তাহলে আমাদের সমাজে তিন ধরনের মানুষের কথা আমরা দেখতে পাই। সেই তিন ধরনের মানুষের কথা এখানে তুলে ধরা হয়েছে এই কবিতায় তিনটি জাহাজের কথার মধ্য দিয়ে। এখানে আমরা কিছু প্রশ্ন আমরা আলোচনা করতে পারি, যেটা আমাদের হয়তো সুবিধে হবে। এখানে আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করে নিই। যে হাউ মেনি শিপস ডিড দ্য পোয়েট সি? প্রথম প্রশ্ন এটা আসতেই পারে।
কী কী হতে পারে না দ্য পোয়েট স 3 শিপস, খুব সহজ প্রশ্ন, কবি 3টি জাহাজ দেখেছিলেন। বলতে পারি যে হোয়ার ডিড দ্য উইন্ড রাইজ, তাই তো, না দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে। আচ্ছা, এটা বলতে পারি। আচ্ছা, হোয়ার ডিড দ্য ফার্স্ট শিপ গো, প্রথম জাহাজটা কোথায় পাড়ি দিয়েছিল, কোন দিকে পাড়ি দিয়েছিল, ইন হুইচ ডিরেকশন, দ্য ফার্স্ট শিপ ওয়েন্ট টুয়ার্ডস দ্য ওয়েস্ট ওভার দ্য রানিং সি, তাই তো, অ্যান্ড আলটিমেটলি reached to a rich country all possessed by the wind, নাও বলতে পারো, শুধু এইটুকু বললেই হবে, দ্য ফার্স্ট শিপ ওয়েন্ট টুয়ার্ডস দ্য ওয়েস্ট ওভার দ্য রানিং সি, এটা একটা বলতে পারো। আর এখান থেকে আমরা কোশ্চেন করতে পারি হোয়াট হ্যাপেন টু দ্য সেকেন্ড শিপ, দ্বিতীয় জাহাজটার কি হয়েছিল, আমরা বলতে পারি দ্য সেকেন্ড শিপ ওয়েন্ট টুয়ার্ডস দ্য ওয়েস্ট ওভার দ্য কোয়াকিং সি, দ্য উইন্ড হান্টেড, তাই তো, হান্টেড ইট লাইক এ বিস্ট, আচ্ছা, হ্যাঁ, অ্যান্ড দ্য শিপ ওয়াজ অ্যাঙ্কার্ড ইন ক্যাপটিভিটি, এটা বলতে পারি। আর হোয়ার ডিড দ্য থার্ড শিপ গো, তৃতীয় জাহাজটা, না দ্য থার্ড শিপ ওয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ, সেটা উত্তরের দিকে গেছিলো, এটাই তো। আচ্ছা, তাহলে এখানে আরও বলতে পারি যে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য নর্দার্ন স্কাই, কেমনভাবে, না বলতে পারো দ্য নর্দার্ন স্কাই ইজ ডেসক্রাইবড হিয়ার অ্যাজ হাই অ্যান্ড ব্ল্যাক, তাই তো, দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, এটা একটা বলতে পারো। কোশ্চেন হতে পারে হোয়াট হ্যাপেন টু দ্য থার্ড শিপ, তৃতীয় জাহাজটার কি হয়েছিল, দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দি নর্থ, ইট ডিড নট কাম ব্যাক অ্যান্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার ইন্টু অ্যান আনফরগিভিং সি, আন্ডার আ ফায়ার স্পেলিং স্টার, তাই তো। হাউ ডিড দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড শিপ রিটার্ন, এই প্রশ্নটা আমরা রাখতে পারি, না দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড শিপ রিটার্ন আইদার হ্যাপিলি অর আনহ্যাপিলি, তাহলে এই ধরনের প্রশ্নগুলো আমরা রাখতে পারি, তাই তো। আর বলতে পারি, হ্যাঁ, মোটামুটি এই প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম। দ্য নাম্বার অফ শিপ সেলিং বাই ওয়ের 3, এটা একটা বললাম। দ্য উইন্ড ক্যারেড দ্য ফার্স্ট শিপ টু আ রিচ কান্ট্রি বলেছি। দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দি ইস্ট, দ্য ডেক্স অফ দ্য থার্ড শিপ শোন frostly, the northern sky rose over the unfruitful sea, the third ship was rigged for a long journey. তাহলে আবার পুরোটাই সাম আপ করলে যেটা হয় যে শেষ পর্যন্ত আমরা কবি দেখলাম যে কবি 3টে জাহাজের কথা বলেছেন। হ্যাঁ, প্রথম জাহাজটি পাড়ি দিয়েছিল পশ্চিমে, দ্বিতীয় জাহাজটি পাড়ি দিয়েছিল পূর্বে, তৃতীয় জাহাজটি পাড়ি দিয়েছিল উত্তরে। আমাদের সমাজেও এই রকম 3 ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। হ্যাঁ, সেই 3 ধরনের মানুষকে, হ্যাঁ, মানুষেরই প্রতিনিধিত্ব করছে এখানে এই 3টি জাহাজ। আশা করি কবিতাটা আলোচনা করতে পেরেছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। পোয়েমের গ্রামাটিক্যাল সাইডগুলো অর্থাৎ ব্যাকরণগত দিকগুলো, গ্রামাটিক্যাল সাইডগুলো আলোচনা করা হলো না, এবং আরও কোশ্চেন নিয়ে পরবর্তীকালে আরও হাজির হব। আজকে এখানেই শেষ, কারণ খুব একটা বেশি লেন্দি করতে চাইছি না। আজকের মতন এখানেই শেষ। তোমরা অবশ্যই জানাও কার কীরকম লাগছে বা কোথায় কোনো কিছু অসুবিধা হচ্ছে কিনা। ওকে, বাই।